রাগে জাওহানের শরীর কাঁপছিল। কিরণ শান্ত হয়েই ছিল। সে এইসব আগে থেকেই জানে। জাওহান যে তাকে ভালোবাসে শুধু নিজে ভালো থাকার জন্য, এটা সে প্রথমেই বুঝেছিল। তাই বোধ হয় জাওহানের জন্য ভালোবাসা নামক অনুভূতির ছোঁয়া তার হৃদয়ে লাগেনি। জাওহানের আঙুলের ছাপ কিরণের গালে দেবে যাচ্ছিল। তা দেখেই বোধ করি জাওহানের হুঁশ ফিরল। কিরণের চোখে তার জন্য ঘৃণা কিছুতেই মেনে নিতে পারল না সে শুধুই ভালোবাসা চায় কিরণের চোখে, শুধু তার জন্য। সে হাত সরিয়ে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল। দু হাত দিয়ে মুখ মুছল, বড় বড় শ্বাস ফেলল। কিরণের দিকে তাকিয়ে তার হাত ধরে কিরণকে দোলনায় বসালো। কিরণের গালে হাত রেখে অস্থির হয়ে বলল, সরি জান, কি বলেছি তুমি তো জানো ডিয়ার। রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না, কি যে বলি নিজেও জানি না। আই এম সরি সোনা, প্লিজ রাগ করো না। তুমি সময় নাও বিয়ের জন্য, আমি কিচ্ছু বলবো না। তাও প্লিজ রাগ করো না আমার সঙ্গে, প্লিজ কিরণ, মন খারাপ করো না প্লিজ। জাওহান এক নাগারে আকুতি করে যাচ্ছে ক্ষমা করার জন্য। কিরণ জানে ক্ষমা না করা পর্যন্ত জাওহানের পাগলামি বাড়বে বই কমবে না। কিন্তু এই পাগলামিও তো নিজের জন্য করে। যুবের এই দুমুখ রূপের সাথে কিরণ পরিচিত। তাই জাওহানের অশান্ত থেকে শান্ত হয়ে যাওয়াটা কিরণকে অবাক করল না মোটেও। কিরণের গালা ব্যথা লাগছে। জাওহানের নখের কারণে আগেই ব্যথা পেয়েছে, তার উপর এখন গাল ধরে ঘষাঘষি করছে। ক্ষমা না করলে জাওহানও ছাড়বে না। এখন ক্ষমা না করে উপায় কি? আকাশের দিকে চেয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল সে। চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু জাওহানের আঙুলে এসে ঠেকল। কিরণ গায়ের শাল ভালো মতন জড়িয়ে দ্বিতীয় তলায় করিডোরে হাঁটছিল। ভাবছে একটু আগের ঘটনা। জাওহানকে উপরে উপরে ক্ষমা করলেও মনের গহীনে সে একজন ঘৃণার পাত্র ও ক্ষমার অযোগ্য হিসাবেই থাকবে। জাওহান একটা দুমুখ সাপ। এই ভালো রূপ তো এই খারাপ। একে বিয়ে করে শান্তিতে থাকবে কিভাবে সে? কিন্তু বিয়ে না করে উপায় কি? কোনোভাবে যদি জাওহানের মনের কিরণের জন্য বরাদ্দকৃত অনুভূতিগুলো ধূলিসাৎ করে দিতে পারত, তাহলে হয়তো ছাড় পেত। সমস্যা তো এখানেই, জাওহান একটা জিনিসের জন্য পাগল হলে তা মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বে না। আর তাই কিরণের জন্য মরণফাত। কিরণ এসব ভাবছিল আর হাঁটছিল। ঠিক তখন কারোর সাথে আচমকা ধাক্কা লাগে। কিরণ পড়ে যেতে নিলে দেয়াল ধরে সামলায়। সোজা হয়ে দাঁড়িয়ে পাশে ফিরতেই দেখে ইয়ানা দাঁত মুখ খিচে কিরণকে দেখছে। কিরণ বুঝতে পারলো যে ইয়ানা ইচ্ছে করে ধাক্কা দিয়েছে, কিন্তু সে এখন কোনো রকম মারামারিতে যেতে চাইছে না বলে ইয়ানাকে এড়িয়ে চলে যেতে নিচ্ছিল। এক পা বাড়াতে ইয়ানার কণ্ঠ শুনতে পায় সে। স্লাট একটা। কিরণ থমকায়, চোখ উল্টে পিছনে ফিরে বলে, সেইং বাই দ্য স্লাট হারসেলফ। বলে ঠোঁট বাঁকায় কিরণ। সে ফিরে এবার হাঁটা শুরু করে। ইয়ানা দাঁত কটমট করে, চোখ মুখ বিকৃত হয়ে আছে রাগে। হিসিস করে কিরণকে উদ্দেশ্য করে আবার বলে, তুই একটা কুত্তার বাচ্চা। আর তুই? পিছনে না তাকিয়ে হাঁটতে হাঁটতে জবাব দেয় কিরণ। তারপর করিডোরে অপর প্রান্তে অদৃশ্য হয়ে যায় সে। ইয়ানা পারে না মাথার চুল ছিঁড়তে। সে ভেবেছিল একটা হাতাহাতি লাগাবে কিরণের সাথে, তার বড় বড় নখ দিয়ে আঁচড়ে খামচে দেবে কিরণকে। এতে জাওহান তাকে মেরেও ফেলুক না কেন, কিন্তু কিরণ নিজেই তো তাকে ইগনোর করে চলে গেল। ধ্যাত! ইয়ানা শূন্য লাথি মারে। কিছু একটা পড়ার আওয়াজে কিরণের পা থামে। উজানের আটরুম থেকে আওয়াজটা আসছে। সে এগিয়ে গেল দ্রুত। দরজাটা হালকা ভেজানো ছিল। সে পুরোটা খুলতেই বিস্মিত হলো। এতটাই বিস্মিত হলো যে তার হাত আপনা আপনি তার মুখে চলে গেছে। চারিদিকে কালো রং ছেটানো, তার মাঝে ক্যানভাসগুলো এলোমেলোভাবে পড়ে আছে। ভাস্কর্য টুকরো টুকরো হয়ে সারা ঘর ছড়িয়ে যাচ্ছে। তাই অবস্থা রুমটার। রুমের মাঝখানে উজান, সে ক্যানভাস উঠাচ্ছে আর আহাজান মাটির দলাগুলো একত্রিত করছে। কিরণ ভিতরে ঢুকে সব বিস্ময়ে জিজ্ঞাসা করলো, রুমের এমন অবস্থা কেন উজান? কিরণের ডাকে উজান এক পলক তাকায়। উত্তর না দিয়ে সে আবার পরিষ্কারের কাজে মন দেয়। উজানের থেকে আশানুরূপ জবাব না পেয়ে কিরণ আহাজানের দিকে তাকায়। আহাজান কাঁধ ঝাঁকায়, মানে সে জানে না। কিরণ এবার ভিতরে ঢুকে নিজেও তাদের সাথে হাত লাগায়। কি অবস্থা রুমটার! ইস, প্রতিটি আর্ট শেষ। শতক্তি করে কিরণ। কিরণকে কাজ করতে দেখে উজানের হাতে থাকা ক্যানভাসগুলো টেবিলে রাখে। শান্ত স্বরে বলে, তোমার এখানে কোনো কাজ নেই কিরণ, তুমি আসতে পারো।
তোমাদেরকে হেল্প করছি আমি। দেখছো না রুমটার কি হাল, যেন ঘূর্ণিঝড় হয়ে গেছে। কি এমন হয়েছে বলো তো? শীতল কণ্ঠে উজান বলে, আমার ইচ্ছে হয়েছে তাই এমন করেছি, এখন ইচ্ছে হয়েছে তাই পরিষ্কার করছি। তুমি যেতে পারো। একসাথে করলে তাড়াতাড়ি হবে। আমরা দুজনেই যথেষ্ট। উজানের এত নির্লিপ্ত কণ্ঠস্বর কিরণকে কিছুটা ভাবালো। নিশ্চয় কিছু একটা হয়েছে যার জন্য রুমটার এই অবস্থা। আর উজানও কেমন বিষাদগ্রস্ত হয়ে আছে। উজানের চোখ মুখ তার কাছে এমনই লাগছে, বিষণ্ণ বিমর্ষ। কাল অব্দি তো সব ঠিক ছিল, আর কে আছে এত বড় দুঃসাহস দেখানোর? এই কথাটা মাথায় আসতে জাওভানের চেহারাটা কিরণের চোখে ভেসে আসলো। রাইট, জাওভানই আছে যে এই ধরনের কাজ করতে পারে, কিন্তু কেন? কিরণ কিছুটা থতমত গলায় বলল, এসব কি জুভের কাজ নয় তো? উজান প্রত্যুত্তরে চুপ থেকে নিজের কাজে মন দিল। আহাজান এমনভাবে তাকালো যেন সে বিশ্বাসই করতে পারছে না যে কিরণ কিভাবে জানলো এইসব জাওভানের কাজ। আহাজানের মুখাভাব দেখে কিরণ বুঝে গেল জাওভানের কাজ এসব। আড়ালে বড় একটা শ্বাস ফেলল সে। উজানের বাংলোটার পিছনে নদীর ধারে কিরণ বসেছিল। বিকেলের ঠান্ডা বাতাস কিরণের গায়ে কাটা হয়ে বিচ্ছে। তার পরনে কোনো সোয়েটারও নেই, কিন্তু সেদিকে খেয়াল না দিয়ে ছোট্ট ছোট্ট কঙ্করগুলো নদীতে এক ধানে ছুটছিল। কিরণ চাইছিল আজকেই চলে যাবে বাসায়, কিন্তু জাওভান বলেছে এখান থেকেই তারা কক্সবাজার যাবে আগামীকাল। তাই আর তার বাসায় যাওয়ার দরকার নেই, যেহেতু কিরণ লাগেজ সাথে করে এনেছে। গতকালই কিরণ ময়মনসিংহ থেকে এসেছে, তার অফিসের ছুটিও শেষ। বসকে কিভাবে ম্যানেজ করবে? এখন আবার ছুটি চাইলে তো দিবেই না, উল্টো আরও ধমকাবে। আর জাওভান যদি বসকে ফোন করে তাহলে তো কিরণ নিজেই ফাঁসবে। কিরণ বুঝতে পারছে না কিভাবে ম্যানেজ করবে। মীরাকে বললে সেই গাধি উল্টো আরও তাকে ফাঁসিয়ে দেবে। উজান, ইয়েস, উজানকে দিয়ে বললেই তো চলে, ও তো সবটাই জানে। ওকে দিয়ে বসকে হ্যানা ত্যানা তালিবালি বুঝিয়ে ছুটি নিয়ে যাবে, কারণ বস তো উজানের ক্ষমতা সম্পর্কে অবগত। কিরণ নিজের প্ল্যানের জন্য নিজেকেই বাহবা দিচ্ছিল। এখন খালি উজান ঘাটতারাকে ম্যানেজ করতে পারলেই হলো। কিরণ উঠে গিয়ে পিছন ফিরবে তার আগেই সে পিছনে থাকা মানুষটার বুকে হোঁচট খেয়ে উল্টে নদীতে পড়ে যেতে নিল। মানুষটি তড়িৎ গতিতে কিরণের হাত ধরে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচালো। কিরণ ছুটে রইল। তার চুলের আগার কিছু অংশ নদীর পানি ছুল। কিরণ মাথা উঠিয়ে তার হাত ধরার মানবটির দিকে তাকিয়ে দেখল উজান। কিরণ কিছুটা চমকালো। উজানের নির্নিমেষ দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে, চেহারা সমুদ্রের ন্যায় শান্ত। এই উজানের চোখের ভাষা এতটা কঠিন যে মাঝে মাঝে কিরণ ধরতে পারে না উজানের মনে ঠিক কি চলছে। আবার কখনো কখনো মনে হয় উজানকে সে পড়ছে, কিন্তু এই মুহূর্তে উজানের চোখ মুখের ভাষা টাহর করতে পারল না কিরণ। মূলত সে করতে চাইল না। উজান হ্যাচকা টানে কিরণকে সোজা করে দাঁড় করালো। হাত ছাড়লো না। কিরণ নিজেই উজানের হাতের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। উজানের দৃষ্টি এখনো তার দিকে নিবদ্ধ। কিরণ ভিতরে ভিতরে এতটাই অস্থির অনুভব করলো যে ঠিক মতন কিছু বলতে পারলো না, কিন্তু উজানও তো কিছু বলছে না। এভাবে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করার মানেই হয় না। তাই সে নিজেকে গুছিয়ে নিয়ে আরম্ভ করলো, থ্যাঙ্কস, বাট তুমি এখানে হঠাৎ? উজান তার দৃষ্টি সরিয়ে নদীর পানিতে বিদ্ধ করলো। স্থির গলায় বলল, জায়গাটা আমার, তাই আমি এখানে। উজানের এমন কাটকাট উত্তরে কিরণ ভিংচি কাটতে গিয়ে থামলো। এখন উজানের সাথে ভালো ব্যবহার করতে হবে। ওকে রাগিয়ে দিলে যদি বসের সাথে কথা বলতে না করে দেয়। তাই কিরণ জোর করে মুখের হাসি এঁটে রাখলো। দেখলো কিছুটা দূরে গাছের গুড়ির কাছে ক্যানভাস আর রং তুলি রাখা। ঠান্ডা বাতাসে উজানের কপালের ধারে চুলগুলো উড়ছিল। চোখের মোটা ফ্রেমের আবরণের বিপরীতে থাকা গম্ভীর দুটো চোখ তীর্যক দৃষ্টি নদীর পানে তাকিয়ে। কিরণ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে যথাসম্ভব সুন্দর গলায় বলল, উজান, একটা সাহায্যের প্রয়োজন ছিল। উজান নিরুত্তর। আমি আর কি জুভের সাথে এখন কোনো ঝামেলা করতে চাইছি না, আর বসের থেকে ছুটি নেওয়া সম্ভব না। জুভ যদি বসকে ফোন করে তাহলে আমাদের মাঝে ঝামেলার সৃষ্টি হবে। আই থিঙ্ক তুমি বুঝতে পারছো আমি কিসের কথা বলছি। কিরণ এবার ধীর স্বরে বলল, তুমি যদি কষ্ট করে একটু বসের সাথে কথা বলতে, মানে ছুটির কথাটাও যদি। বসের নাম্বার দাও। কিরণ নিজের দুঃখ কানকে বিশ্বাস করতে পারল না।
কিরণ এই প্রথম কিছু একটা বলল আর উজান কোনো বাক্য ব্যয়ই মেনে নিল। কিরণ ভেবেছিল উজান প্রথমে তাকে হেল্প করতে মানা করবে কিংবা বলবে, নিজের ঝামেলা নিজেই সামলাও। আমি কোনো মেয়ের সামান্য চামচা নই যে তার হয়ে অন্যের কাছে ছুটির জন্য মিনতি করব। কিরণ উজানকে নাম্বার দিল। উজান কল করলো কিরণের বসকে। আপনি কি কিরণের বস বলছেন? জি, কিন্তু কে আপনি? আমি কিরণের। উজানের কথার মাঝখানে বস বলল, আপনি কি কিরণের বয়ফ্রেন্ড বলছেন? উজান একবার কিরণের দিকে তাকায়। কিরণ তাদের কথা শুনতে পাচ্ছে না। ছোট্ট করে উজান উত্তর দিল, জি স্যার, বলুন। কিরণের ছুটির দরকার 1 সপ্তাহের জন্য। কিন্তু স্যার, কিরণের 1 সপ্তাহের ছুটি তো শেষ, এখন আবার ছুটি? শি ইজ সিক। কি হয়েছে ওর? এনিথিং সিরিয়াস? নিউমোনিয়া। বস দুঃখ পেয়েছে এমন ভাবে বলল, সো স্যাড। আচ্ছা স্যার, ও যতদিন ইচ্ছে ছুটি নিক। ওকে, রাখছে। উজান ফোন কেটে দিতেই কিরণ চেঁচিয়ে বলল। উজান আবারও কিরণকে উপেক্ষা করে কোনো উত্তর না দিয়ে ক্যানভাস তুলে নিয়ে গটগট করে চলে গেল। কিরণ দুহাত কোমরে রেখে বিরক্তিকর সুরে বলল, রাতের বেলায় মিনি ছাদের সুইং বেঞ্চে বসেছিল কিরণ। দৃষ্টি তার তারাভরা আকাশে। ছাদের রেলিংয়ের সোনালি রঙের আলো নৈসর্গ এক সৌন্দর্যের সৃষ্টি করছিল। জাভান দুটো কফি মগ এনে একটা কিরণকে দিল, আরেকটা নিয়ে এসে কিরণের পাশে বসলো। সামনে পাতা চেয়ারে আহজান বসেছিল। এতক্ষণ তার দৃষ্টি কিরণের উপরে থাকলেও জাভান আশায় তা সরিয়ে নিল। একটু পর উজান আসলো। সে এসে আহজানের সামনের চেয়ারটাই বসলো। নেভি ব্লু রঙের জ্যাকেট থেকে 5টি টিকিট বের করে টি টেবিলের উপরে রাখলো। একটি বাড়তি টিকিট, কারণ কিরণ নাকি তার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করেছে। জাভান বারণ করতে চেয়েছিল, কিন্তু তখনকার ওই ব্যবহারের কারণে কিরণকে কষ্ট দিয়েছিল বলে আর বারণ করেনি। উজান চোখের চশমা এক হাতে ঠিক করে নিয়ে সকালকে উদ্দেশ্য করে বলল, কাল সকাল 8টায় ফ্লাইট। কিরণ, তোমার ফ্রেন্ডকে বলবে 7:30টার মধ্যে এয়ারপোর্টে থাকবে। কিরণ মাথা নাড়িয়ে কফিতে চুমুক দিল। তখন ইয়ানা আসলো ফোন দেখতে দেখতে। উজানের কথা সে মুখ তুলে ভ্রুকুচকে বলল, কোথায় যাওয়া হচ্ছে? কক্সবাজার। উত্তর দিল জাওহান। কখন ওসব নিয়ে তোরা প্ল্যান করলি? আমাকে তো কিছুই জানালি না। প্ল্যান অনেক আগেই করেছি, তোকে জানেনি, কারণ তুই ইম্পর্টেন্ট কেউ না তাই। কফি পান করতে করতে জাওহান বলল, তার চোখ বারে বারে কিরণের ঠোঁটের দিকে যাচ্ছে। কিরণ এত চমৎকারভাবে ঠোঁট গোল করে কাপে চুমুক দিচ্ছে যে জাওহানের হিংসা হতে লাগলো। সে কেন কফি মগটা হলো না? তাই বলে জানানো যায় না? কে কে যাচ্ছিস তোরা? ওইখানে তো 5টা টিকিট। এত কিছু হওয়ার কিছু নেই। ওই 5টার মধ্যে তোমার কোনো টিকিট নেই। কিরণ ভেঙচি কেটে উত্তর দিল। ইয়ানার পিত্তি জ্বলে গেল এতে। সে উজানের সামনে গিয়ে বলল, আমি তোর সাথে কথা বলছি উজি। তোরা ঘুরতে যাচ্ছিস আর আমাকে জানানোর প্রয়োজন বোধ মনে করলি না? এতটাই বড় হয়ে গেছি আমি, নাকি আমাকে নিলে টাকা বেশি খরচ হবে বলে বাদ দিয়েছিস? আমরা আজারা মানুষ সাথে নেই না। আবারও জবাব দিল কিরণ। আহজান মিটমিটিয়ে হাসল। ইয়ানার চোখ বন্ধ করে রাগে ঢোক এলো। কিরণের দিকে ফিরে তার দিকে তেড়ে এসে বলল, তোর সমস্যা কি? তোর সাথে কথা বলছি আমি, আর আজেরা কাকে বলছিস? আমি ওদের কাজিন। তুই নিজে আজেরা, বেয়াদব একটা। ইয়ানার কথা শেষ হতে দেরি, কিন্তু তার গায়ে জাওহান কফি ছুটতে দেরি করলো না। হালকা গরম ছিল বিধায় তেমন কিছুই হয়নি। তবে ইয়ানা এমন জোরে চিৎকার করলো যেন তার গায়ে সাপ ছেড়ে দেওয়া হয়েছে। তা দেখে আহজান বিড়বিড় করে বলল, জাওহান ধমকে উঠে ইয়ানাকে। মুখ সামলে কথা বলবি। আমার সামনে আমার কিরণের সাথে গলা উঁচু করে কথা বলা সাহস হয় কি করে তোর? ইয়ানা রাগে কাঁপতে থাকে। সে উজানের দিকে ফিরতেই দেখে উজান নেই। সে তো সেই কখন জায়গাটা ত্যাগ করেছে। তার এসব নাটক দেখার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আছে। ইয়ানা জাওয়ানের দিকে তাকিয়ে কিছু বলবে, তার আগেই জাওয়ান তাকে থামিয়ে দিয়ে বলে, তোর ঘ্যান ঘ্যান শোনার আমার টাইম নেই। তোকে আমরা কক্সবাজার নেব না সঙ্গে। সকালে রেডি হয়ে থাকবি, তোকে বাসায় যেতে দেওয়া হবে। রাস্তার মাঝে ছেড়ে দিলে বেটার হয়।
কিরণ বাঁকা এসে বলল, তখন ঝগড়া না করলেও এখন ভালোই লাগছে ইয়ানাকে রাগিয়ে দিতে। ইয়ানার ইচ্ছে করছে কিরণকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে। এখন চাইলেও সে কিছু করতে পারবে না জাওহানের জন্য। জাওহান হেসে বলল, অ্যাজ ইউর উইশ মাই লেডি। তারপর ইয়ানার দিকে কঠিন চোখে তাকিয়ে বলল, এখন যা, উই নিড প্রাইভেট স্পেস। ইয়ানা পা আছড়িয়ে আছড়িয়ে চলে গেল। যাওয়ার আগে কিরণকে চোখের ইশারায় বলল, দেখে নেব। জাওহান সামনে বসা আহাজানের দিকে তাকিয়ে হুকুমের সুরে বলল, এই যে উজানের স্টুডেন্ট, আপনি যান এখন। আহাজানের মোটেও ইচ্ছা করছিল না যেতে। তার এখানে শীত শীত আবহাওয়া ভালো লাগছিল। অনিচ্ছা সত্ত্বেও চলে গেল, পাছে জাওহান তাকে কলার ধরে উঠিয়ে নেয়। তখন তো কিরণের সামনে মান সম্মান ফুস করে উড়ে যাবে। জাওহান কিরণের গা ঘেঁষে বসলো। কিরণ উঠে যেতে চাইলে জাওহান তার ডান হাত ধরে আবার বসিয়ে দেয়। ঘরে চলো, শীত লাগছে। জাওহান তার জ্যাকেট খুলে কিরণের গায়ে পেঁচিয়ে দিয়ে বলে, এবার শীত লাগবে না। কিরণ অসহ্যকর শব্দ তুলে। তার ভালো লাগছে না জাওহানের সাথে। জাওহানকে যত এড়িয়ে যেতে চায়, জাওহান ততই তার নিকটে আসে। কিরণ কাঠ হয়ে বসে রইল। কি দরকার তাড়াতাড়ি বলো। বলার জন্য কি বসেছি নাকি? দুজন একটু আলাদা সময় কাটে। সারাদিনে তো তোমাকে একটু কাছে পেলাম না। কিরণ বিরক্তিকর ভাবে চোখ উল্টায়। আজ সারাদিন জাওহান তার পেছন পেছন আঠার মতন লেগে থেকেছে, তাও নাকি সে তাকে কাছে পায় না। কিরণকে চুপ থাকতে দেখে জাওহান কিরণের এক হাত নিয়ে নিজের এক হাতে মুষ্টিবদ্ধ করল। একটু এগিয়ে এসে কিরণের চুলে ঘ্রাণ নিল। কিরণ ঠায় বসে রইল। এখন চুপচাপ বসে থাকলে জাওহানের নাটকও তাড়াতাড়ি শেষ হবে। জুব কিরণের হাত নাকের কাছে নিয়ে টেনে টেনে ঘ্রাণ নিল। কিরণের হাতে কি মারাত্মক নেশা জাগানিয়া ঘ্রাণ জাওহানকে মোহিত করে তুলল। কিরণের হাতে এত সুন্দর ঘ্রাণ না জানি শরীরের ঘ্রাণ কেমন হবে। কথাটি মাথায় আসতেই জাওহানের শরীর জেগে উঠল। সে কিরণের হাতে চুমু দিল। একটা না, দুইটা না, পরপর অনেকবার। অস্বস্তিতে গাঢ় হয়ে থাকা কিরণ অতি দ্রুত হাত সরিয়ে নিল। হাত সরিয়ে নিয়ে জুব কিরণের দিকে তাকালো। জাওহানকে দেখে কিরণ চমকালো। জাওহানের চোখের ভাষা তার কাছে পানির মতন সহজ। এখন জাওহানের চোখে নেশা দেখছে সে, তার জন্য নেশা। কিরণ জাওহানকে দু হাতে দূরে ঠেলে দিয়ে উঠল। এই মুহূর্তে জাওহান যে কোনো কিছু করে ফেলতে পারে। কিরণ বড় বড় পা ফেলে চলে যেতে লাগলো। জাওহান দৌড়ে এসে কিরণের কোমর জড়িয়ে ধরল। কিরণ নিজেকে ছাড়াতে লাগলো। জুব ছাড়ো। জাওহান আরো শক্ত করে জড়িয়ে ধরল। কিরণের ঘাড়ের কাছে নাক ঘষতে লাগলো। জ্যাকেট খুলিয়ে কিরণের পেটে হাত দেওয়ার চেষ্টা করলো। এই শীতল আবহাওয়া, মৃদু লাইটিং জাওহানের কামনাকে আরো জাগিয়ে তুলল। কিরণের গা ঘিন ঘিন করতে লাগলো। তাদের এই সম্পর্ক জাওহান শুধু কয়েকটা চুমু খেয়েছিল কিরণকে, কপালে কিংবা গালে, তাও কিরণের কিছু বুঝে ওঠার আগেই। এছাড়া সে কখনোই জেনে বুঝে জাওহানকে কাছে ঘেঁষতে দেয়নি। কিরণ খুব কষ্ট করে তার পেটের দিকে ধেয়ে আসা জাওহানের হাত ঠেকালো। জাওহানের শক্তির সাথে সে পারছে না। জুব ছাড়ো। কিরণ ছটফট করতে লাগলো। জুবের কানে কিছু ঢুকলো না। তার মাথায় নেশা চড়ে বসেছে, কিরণকে কাছে পাওয়ার নেশা। কিরণের ক্রন্দনরত কণ্ঠ তার কাছে নেশার মতন লাগছে। জানোয়ারের বাচ্চা, ছাড়। কিরণ চেঁচালো আর অকথ্য ভাষায় গালাগালিজ করতে লাগলো। জাওহান কিরণকে দেওয়ালে চেপে ধরতে চাইলো। সেই সুযোগে কিরণ তার পা দিয়ে জাওহানের পায়ের ভিতরে ঢুকিয়ে ল্যাং মারার চেষ্টা করলো এবং সফলও হলো। পাশে থাকা প্ল্যানেটের টপ উঠিয়ে জাওহানের মুখ বরাবর ছুঁড়ে মারল। জাওহানের গাল কেটে গেল, তবু তার নেশা ছুটল না। সে উঠে গিয়ে কিরণকে ধরবে, তার আগে কিরণ গাছে পানি দেওয়ার জন্য পাইপ নিয়ে জাওহানের দিকে তাক করলো। কিরণ জানে জুব তার মাইন্ড লস্ট করেছে। জাওহানের মনকে অন্যদিকে কনভার্ট করতে পারলেই তার এই নেশা উধাও হয়ে যাবে। ঠিক তাই হলো। গা কাঁপানো ঠান্ডা পানি জাওহানের গায়ে এসে পড়তেই সে তার হিতাহিত জ্ঞান লাভ করলো। গালের ক্ষতে সারা শরীর ঠান্ডা পানি ধারালো অস্ত্রের মতন বিঁধল। কিরণ ততক্ষণ পর্যন্ত পাইপ তাক করে রাখলো যতক্ষণ না জাওহানের কাশি ওঠে। প্রায় 8-10 মিনিট পর কিরণ পাইপ নামালো। কেমন বোধ করছো? ঠান্ডার কারণে জাওহান কিছু বলতে পারল না। তাছাড়া নদীর ঠান্ডা বাতাসও তার গায়ে চুমু দিয়ে যাচ্ছে। তার শরীর ঠক ঠক করে কাঁপতে লাগলো। দাঁতে দাঁত লেগে এলো। কিরণের একটুও দয়া হলো না, বরং ভালোই লাগলো জাওহানকে উপযুক্ত শাস্তি দিতে পেরে।
জাওভানের জ্যাকেটটা কিরণের গায়ে ছিল। সে সেটা জাওভানের পিঠের উপর ছড়িয়ে দিয়ে জিহ্বা দিয়ে চুকচুক আওয়াজ তুলে বলল। আহারে, অনেক কষ্ট হচ্ছে। তারপর জাওভানের চুল থেকে পানিগুলো ছড়িয়ে দিতে দিতে বলল, কি করতে যাচ্ছিলে এখন মনে পড়ে? আজকে না ক্ষমা চাইছিলে আর বলছিলে আমাকে কোনো কিছুতে জোর করবে না, এখন কি হলো? জাওভান আবার অনুতপ্ত হলো তার কাজের জন্য। দাঁত ঠকঠকানির মধ্যে বহু কষ্টে উচ্চারণ করে, সরি কিরণ। কিরণ জানতো জাওভান এটাই বলবে, এছাড়া আর কি বলার আছে। একটা ভুল করবে, আবার সরি বলবে, আবার ভুল করবে, এই ভেবেই চলতে থাকে তার। কিরণও বুঝতো, তাই তো আজ জাওভানের করা কাজে ভয় পায়নি, উল্টো তার কাজকে ভিত্তি করেই পানি ঢালতে পারলো। হয়েছে, এখন চলো নিচে, রক্ত সব। জাওভান রোবটের মতন হাঁটতে লাগে ঠান্ডায়। কিরণ তাকে থামিয়ে দিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, ওয়েট, আমি আগে যাব। আর শোনো, তোমার যদি জ্বর আসে উজানকে বলো না যে এসব আমার জন্য হয়েছে। এমনিতেও দোষ তোমার, তবে তোমার দোষ জেনেও তো তোমার প্রাণের ভাই তোমাকে কিছু বলবে না, উল্টো আমায় কথা শোনাবে। তার চেয়ে বরং কিছুই বলার দরকার নেই। কিছু জিজ্ঞেস করলে নিজের জন্য জ্বর হয়েছে বা এমন কিছু একটা বলবে যাতে আমার দিকে আঙুলটা না যায়। বলেই কিরণ হেঁটে চলে গেল। জাওভান তার ভুল বুঝতে পেরেছে। তার কিরণটা সাথে আজকে সে কি করতে যাচ্ছিল। যদি কিছু হয়ে যেত তাহলে তো কিরণ তাকে কোনোদিন ক্ষমা করতো না। কিরণ তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে এটা ভাবলেই তো তার মনে কষ্ট অনুভূত হয়। সে তো শুধু চায় কিরণ তার সাথে প্রতিদিনকার মতন হাসি খুশি ভাবে কথা বলুক। ভালোই হয়েছে কিরণ তার নেশা কাটিয়েছে। থ্যাঙ্কস মাই লাভ। পরের দিন ইয়ানাকে তার বাড়িতে ড্রপ করে বাকিরা এয়ারপোর্টে চলে যায়। তার আগে উজান ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনে আনলো। যেমন সারা রাস্তা একের পর এক হাঁচি দিয়েই চলেছে। তার গায়ে মোটা মোটা দুটো জ্যাকেট জড়ানো, তার উপর আবার কম্বল পেঁচানো। উজান জাওভানকে নিয়ে এতই টেন্স যে হাসপাতালে পর্যন্ত যেতে চেয়েছিল। জাওভানই বলেছে তার কোনো সমস্যা হবে না, খালি জ্বরের ওষুধ কিনলেই চলবে। ভাইকে নিয়ে উজানের এত আধিক্যতা কিরণের অসহ্য লাগলো। এই এত আধিক্যতা যদি না দেখাতো ভাইয়ের জন্য, তাহলে কিরণের এই পরিস্থিতিতে পড়তে হতো না। জাওভান কিরণকে ছাড়া থাকতে পারবে না বলেই তো কিরণ আজ জুভের কাছে বন্দি। সব দোষ উজান বেয়াদবটার। এয়ারপোর্টে আগেই বসেছিল আয়াত। গতরাতে যখন কিরণ আয়াতের সাথে কথা বলছিল তখন কথার প্রসঙ্গে কক্সবাজারের কথা বলেছিল। এটাও বলেছিল যে উজান কিরণকে বলেছে যে সে যে কোনো ফ্রেন্ডকে নিতে পারবে, কিন্তু মীরার কাজ থাকায় সে যাবে না। কিরণের কথা শুনে আয়াত মনে মনে চাইলো সে যাবে। জাওভান আর উজানকে প্রথম দেখার পর তার রাতের ঘুম হারাম হয়ে গেছে। এখন এই সুযোগটা মিস করতে চায় না সে। ইনিয়ে বিনিয়ে কিরণকে বলল সেও নাকি কোথাও ঘুরতে চায়, কিন্তু বাবা মা দেয় না। কিরণ বুঝে গেল যে আয়াত আসতে চায়, তাই সে প্রস্তাবটি দিল। আয়াত সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। কিরণ তো এও বলে ফেলল, আয়াত লজ্জা শরমের মাথা খেয়ে হ্যাঁ বললেও সে মনে মনে বলল, শুধু উজান না, আড়ালে তোমার বফকেও দেখার চান্স মিস করবো না। কিরণ আয়াতকে দেখে হাই দেয়। আয়াত আজ খুব সেজে গুজে এসেছে। সে সাদা সালোয়ার কামিজ, কালো শাল, ম্যাচিং করে মেকআপ, অপসরীর মতন লাগছিল তাকে। আয়াত এসে সবার সাথে হাই হ্যালো করলো। উজানের দিক থেকে চোখ সরছে না। উজানের পরনে ছিল কালো জিন্স আর কালো লম্বা কোট। উজানকে এত হট লাগছিল যে আয়াত বারবার আর চোখে তাকে দেখছিল। আজ মুখে মুখে সে হাই বলল। ওই দিন যে লজ্জাটা পেয়েছিল তা সে আর পেতে চায় না। উজান আজ স্বাভাবিক ব্যবহার করলো, তবে জুভের জ্বরের কারণে সে কারোর সাথে কোনো কথা বলতে পারলো না, খালি কিরণের হাত ধরে আছে। আয়াত তৃতীয়বারের মতন আবার ক্রাশ খেয়েছে অচেনা আরেক পুরুষকে দেখে। আহজান, এত সব হ্যান্ডসাম ছেলে কিরণের কেন পরিচিত হতে হলো? তার কেন নয়? উজান বসে আছে বারান্দায়। আজ সূর্য ওঠেনি। সফেদ কুয়াশার কুণ্ডলি মাকড়সার জালের মতন বিছিয়ে আছে ধরণী জুড়ে। দুপুরে তারা সাইমন বিচে রিসর্টে উঠেছে। সবার জন্য আলাদা রুম বরাদ্দ, শুধু আয়াত আর কিরণের জন্য একটি। দুপুরে লাঞ্চ করে উজান সোজা তার রুমে চলে এসেছে। বিকেলে তাদের হাঁটতে বের হওয়ার কথা থাকলেও জাওভানের অসুস্থ কেউ যেতে পারেনি। উজান চেয়ারে বসে সমুদ্রের দিকে চেয়ে আছে। যদিও কুয়াশার বিচরে দূরের সমুদ্রের কিছুই দেখা যায় না। হাতে তার সিগারেট। সে কখনোই এসব সিগারেট খায়নি।
ইন্ট্রোভার্ট হওয়ায় স্কুল কলেজে কোনো ফ্রেন্ড বানাতে পারেনি। বিকেলে মাঠে ছেলেরা খেললেও সে যায়নি। তার এসব ভালো লাগে না, একা থাকতে ভালো লাগে। সকালে উঠে স্কুলে যাওয়া, ফিরে এসে আর্ট নিয়ে বসা, এই ছিল তার দিনকার রুটিন। তবে জাভান ছিল সকলের মধ্যমণি। স্কুল কলেজের প্রতিটা মেয়ে ছেলের সাথেই তার ভাব ছিল। কোনো খেলা তাকে ছাড়া ভাবা যেত না। সারা দিন সে ঘরের বাইরে থাকতো। সন্ধ্যা হলে ভাইয়ের কাছে আসতো। তখন উজানও ফ্রি থাকতো। সেই সময় দুই ভাই মিলে গল্প, লং ড্রাইভ, ঘোরাঘুরি করত। ছোটবেলায় উজানের একমাত্র বন্ধু বলতে জাওয়ানই ছিল এবং আছে। জাওয়ানের হাজারো ফ্রেন্ড থাকলেও সে কাউকে নিজের প্রায়োরিটি লিস্টে রাখেনি। চলার মতন করে চলেছে। শুধুমাত্র স্বল্পভাষী ইনভার্ট উজানকেই নিজের বেস্ট ফ্রেন্ড বানিয়েছে। তার নানা ধরনের ফ্রেন্ড থাকায় ভালো খারাপ সব অভ্যাস রপ্ত করেছে সে। এইসব সিগারেট, মদ নতুন করে কিচ্ছু না, কিন্তু উজানের কাছে নতুন। প্রথম মদ খেয়েছিল উচ্চ মাধ্যমিকে থাকতে, কৌতূহল থেকেই। তবে সিগারেট সে ছুবে না বলে প্রতিজ্ঞা করেছিল। তার এই প্রতিজ্ঞার কথা জেনে জাবান ইচ্ছা করে ছলে বলে কৌশলে উজানকে সিগারেটও খাইয়ে ছেড়েছে। একটান দেওয়ার পর উজানের দম সয় না, সে ফেলে দেয়। ওটাই প্রথম আর শেষ ছিল। এরপর ভুলেও সে এসব ধরেনি। আজ লাগেজ নামানোর সময় জাওয়ানের লাগেজের কোনায় এই সিগারেটের বাক্স পেয়েছে। টিটার্স অ্যালুমিনিয়াম গোল্ড, সবচেয়ে এক্সপেন্সিভ সিগারেট। সিগারেট অবশিষ্ট ছিল একটা। তার মানে জাওয়ান এখনো লুকিয়ে সিগারেট খায়। অথচ সে কিরণকে প্রমিস করেছিল সিগারেট ছুঁয়েও দেখবে না। কিরণ সব চাইতে ঘৃণা করে এই সিগারেট খাওয়াকে। উজান সিগারেট ধরিয়ে হাতে ধরে বসে রইল, মুখে নিল না। আগুনের হলকাগুলো কিভাবে সিগারেটের কাগজ স্থির গতিতে পুড়িয়ে অদৃশ্য করে দেয় সেটাই মনোযোগ দিয়ে দেখছিল সে। মনোযোগে ব্যাঘাত ঘটে দরজায় কড়া নাড়ার শব্দে। দৃষ্টি ফেরায় উজান, হাত থেকে সিগারেট না ফেলেই দরজার দিকে এগোয়। দরজা ভেজানোই ছিল, তবে বাইরের মানুষটির ভদ্রতা স্বরূপ নক করল। দরজা খুলে দেখে কিরণ দাঁড়িয়ে আছে। কিরণের পিছনে আর একটা মেয়েও উকি দিচ্ছে। উজান চিনতে পেরেছে মেয়েটাকে। কিরণের বাড়িওয়ালার মেয়ে নাকি, নামটা ভুলে গেছে সে। মনে রাখার চেষ্টাই বা করেছে কবে? তার জীবনে এইসব গুরুত্বহীন জিনিসের প্রতি অনীহা ছাড়া আর কিছুই কাজ করে না। তুমি যে ফার্মেসি থেকে ওষুধ কিনলে ওই প্যাকেটটা কি তোমার কাছে? কিরণের তড়িঘড়ি প্রশ্ন। ওটা তাড়াতাড়ি দাও, জুফের জ্বর বেড়েছে। উজান দ্রুত পায়ে লাগেজ থেকে ঔষধের প্যাকেট বের করলো, হাতে সিগারেট অ্যাস্ট্রেতে রাখলো। দৃশ্যটা দৃষ্টিগোচর হলো না কিরণ কিংবা আয়াতের। কিরণ কিছুটা নাক ছিটকালো। উজান যে সিগারেট খায় সে সেটা জানতো না। উজানকে সে পিওর ভেবেছিল। তার পিছনে আয়াতের চোখও বড় বড় হয়ে গেল। উজান প্যাকেট হাতে কিরণের পাশ কাটিয়ে চলে গেল। একটা কথাও বলল না। কিরণ অবাক না হলেও আয়াত যার পরনাই অবাক হলো। উজান বড় বড় পা ফেলে চলে গেল। কিরণ আর আয়াত জুভের রুমের দিকে হাঁটা শুরু করলো। আয়াত তার ডাগর ডাগর চোখ গোল গোল করে বলে, এটা কি হলো? আমাদেরকে না দেখার ভান করে নিজের প্যাকেট নিয়ে চলে গেল। এত বড় অপমান! কিরণ, এই লোকটা তার মানে তোমাকে এভাবেই সবসময় ইগনোর করে? কিরণ তাচ্ছিল্যের সুরে বলে, এই লোকের পাত্তা আমি জীবনে চেয়েছি নাকি যে ইগনোর করবে? তুমি তো তার ভাইয়ের গার্লফ্রেন্ড, তোমাকে ভালো লাগে না কেন? ভালো লাগবেই বা কেন? ভাবে তার জানের জিগারের ভাইকে আমি হাত করে নিয়েছি। যত সব বাদ দাও, সব আজারা মানুষের কথা। আয়াত কিছুক্ষণ চুপ থেকে বলল, উনি সিগারেটও খায় দেখলে? দেখলাম তো। সিগারেটটা দেখেছো? ব্র্যান্ডেড সিগারেট। আমার বাপের কাছে দেখেছিলাম, কিন্তু এত এক্সপেন্সিভ যে বাপি দ্বিতীয়বার এটা কেনার কথা ভাবেনি। আর উজান সিগারেট খায় ভাবতেই মন খারাপ হয়ে গেল। আয়াতের মনটা সত্যি সত্যি খারাপ হয়ে গেল। সে যদি দেখে তার খুব কাছের বা প্রিয় মানুষ সিগারেট খায়, তাহলে তাদের সাথে সে জীবনেও মিশবে না। তার বাবার কাছে ঘেঁষতে চাইতো না যতদিন না বাবা সিগারেট ছাড়ে। ক্রাশের সময়ও সেম। ক্রাশ যতই সুন্দর আর হ্যান্ডসাম হোক না কেন, যদি তার একটা খারাপ গুণ সে পেয়ে যায়, তাহলে তার কাছে ওই ব্যক্তিটা সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ মনে হয়। আর এই খারাপ গুণটা যদি সিগারেট হয়ে থাকে, তাহলে তো কথাই নেই। এটা আসলে তার ভালো দিক নাকি খারাপ দিক সে নিজেও বুঝতে পারে না। এখন চোখের সামনে তার হার্টবিট বাড়ানো ক্রাশকে সিগারেট হাতে দেখে ক্রাশ নামক বাঁশ হাওয়ায় উড়ে গেছে। উজানকে দেখে দ্বিতীয়বারের মতন ফিলিংস আসবে কিনা সন্দেহ।
কি হলো আপু, মুখটা অমন পাংশুটে হয়ে গেল কেন? ও যান বাদ, লিস্ট থেকে ক্রস করে দিলাম তাকে।